হ্যালো স্টুডেন্ট, তোমাদের জন্য নিয়ে এসেছি আবার একটা নতুন ক্লাস। সেটি ক্লাসটি হলো পর্ষদের। আজকে আমার এই ক্লাসে থাকছে দ্বিতীয় প্রশ্নমালা, অর্থাৎ যার পেজ নাম্বার হচ্ছে 237। মাঝে যেটি ছিল সেটি হচ্ছে ইংরেজি, তাই তোমাদের আমি পরে দেব। আজকে আমার এই ক্লাসে থাকছে যাদবপুর বিদ্যাপীঠ থেকে দেওয়া ফিজিক্যাল সায়েন্সের গ্রুপ সির, যার পেজ নাম্বার হচ্ছে 237, তার উত্তর। তাই ক্লাসটি খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখানে অনেক কিছু জিনিস, অর্থাৎ এখানে যে অঙ্কগুলো আছে সমস্ত অঙ্কগুলোই বুঝিয়ে দেওয়া আছে। তাই ক্লাসটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে, তাই তোমরা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি, ঠিক আছে? এখানে বলেছে যাদবপুর বিদ্যাপীঠ ফিজিক্যাল সায়েন্সে গ্রুপ বি, পেজ নাম্বার যা হচ্ছে 237 পাতে আছে। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 দাগে এখানে বলেছে মিথান হাইড্রেট কী? মিথান হাইড্রেট হলো এক ধরনের কঠিন কেলাসাকার পদার্থ। জলের অণুতে গঠিত বরফের মতো এই ক্লাসেট কেলাসের মধ্যে প্রচুর পরিমাণে মিথেন ব্যবহৃত হয়। এর জন্য এর সৃষ্টি হয় মিথেন হাইড্রেটের সংযুক্তি 4CH4 অণু জল। এর অথবা প্রশ্ন তোমাদের ওখানে যেটি বলেছে স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? অ্যান্সার: যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদে পরিমিত ও যথাযথ ব্যবহার বর্তমান জীবনযাত্রার মনোন্নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সুরক্ষিত করে মানব জাতির সার্বিক মঙ্গল সাধন করা হয়, তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। এরপরে 2 দাগি 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 690 মিলিমিটার এইচজি চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাসের আয়তন 1000 সিসি, উষ্ণতা স্থির রেখে চাপ 750 মিলিমিটার অর্থাৎ করলে আয়তন কত হবে? উত্তর: প্রাথমিক চাপ P1 = 690 mmHg, প্রাথমিক উষ্ণতা T2 = 27 + 273। যেহেতু 27 ডিগ্রি বলছে, সেখান থেকে কেলভিন করতে হলে 273 যোগ করতে হবে, করলে হবে 300 কেলভিন। এরপরে প্রাথমিক আয়তন V1 = 1000 সিসি। এরপর তোমরা আবার লিখবে অন্তিম উষ্ণতা, এবার T2 = 300 কেলভিন। আবার অন্তিম চাপ, আগে P1 লিখেছিলে, এবার P2 = 750 mmHg। তারপরে অন্তিম আয়তন V2 = হোয়াট? আমরা জানি কি যে তোমার P1 × V1/T1 = P2 × V2/T2। P1 মানে কত? 690 গুণিতক V1 মানে কত? 1000 বাই T1 মানে ওখানে কত ছিল না 300, যে তাহলে 300 = P2 মান কত ছিল না 750, আমি তোমাদের আগে দেখিয়েছি। এবং V2 মান যেহেতু দেওয়া নেই এখানে, তাই V2 লিখে দেওয়া আছে, বাই T2 মানে কত? 300। এরপরে আমরা যদি এর সম্পূর্ণ মান বের করি তাহলে হবে V2 = 690 গুণিতক 10 নয়, এখানে 10 লেখা আছে, নিচে 2টি শূন্য দেওয়া আছে, অর্থাৎ 1000 বাই 750। তাহলে যদি আমার এটি হয় তাহলে এটি হবে 920 সিসি। আর ছাত্রছাত্রীদেরকে একটা কথা বলে দিই, এখানে যেভাবে অঙ্কগুলো বুঝে দেওয়া আছে তা তোমরা অন্য কোনো চ্যানেলে এইভাবে বুঝে দেওয়া থাকবে, তোমরা কখনোই পাবে না। এরপরে যে প্রশ্নটা বলেছে, এরপরে প্রশ্নটা এখানে তোমাদের তোলা নেই, আমি তোমাদের শুধু এখানে উত্তরটি লিখে দেওয়া আছে। তোমাদের কাছে তো বই আছে, তোমরা দেখে নাও। উষ্ণতা T1 = x কেলভিন, আয়তন V1 = y সিসি, অন্তিম উষ্ণতা T2 = 0 + 273 অর্থাৎ 273 কেলভিন, অন্তিম আয়তন V2 = 2y। এবার চার্লসের সূত্র অনুযায়ী V1/T1 = V2/T2। V1 এর মান কত ছিল? y, T1 এর মান কত না x, ইকুয়াল টু V2 মান কত না 2u বাই T2 মান কত না 273। যদি আমরা এবার x এর মান বের করি, x সমান কত হবে না 273/2। এর যদি মান বের করি আমরা, এটি হবে 136.5। এরপরে 3 দাগে সরল ক্যামেরা দ্বারা গঠিত দুটি প্রতিবিম্ব বৈশিষ্ট্য লেখো। উত্তর: 1. ক্যামেরায় তোলা ছবি সৎবিম্ব। দ্বিতীয়, যে প্রতিবিম্ব বস্তু সাপেক্ষে উল্টো বা অবশীর্ষ। 3 দাগে যে প্রতিবিম্বের সাইজ সর্বদাই বস্তু অপেক্ষা ক্ষুদ্র হয়। এরপরে তার অথবা প্রশ্ন, উত্তল দর্পণ দ্বারা গঠিত বস্তু প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো। প্রথমে দাগ করবে যে প্রতিবিম্বের সাইজ বস্তুর চেয়ে ছোট। দ্বিতীয় পয়েন্ট করবে যে প্রতিবিম্ব বস্তু সাপেক্ষে সোজা, অর্থাৎ প্রতিবিম্ব অসৎ খর্বাকার ও সমশীর্ষ হয়। চতুর্থ প্রশ্ন, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। উত্তর: তড়িৎবাহী তার বরাবর কোণু হয়ে গেছে, এটি হবে কোনো ব্যক্তি চুম্বক শলাকার দিকে মুখ করে তড়িৎ প্রবাহের অভিমুখ সাঁতার কাটতে থাকলে ব্যক্তিটি প্রসারিত বাম হাত যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু সেই দিকেই বিক্ষিপ্ত হবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। পঞ্চম প্রশ্ন, আধুনিক পর্যায় সূত্রটি লেখো। আধুনিক পর্যায় সূত্র: বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম মৌলগুলি পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে
পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। একেই বলে মৌলের পর্যায় সারণী, একেই বলে আধুনিক পর্যায় সূত্র। এরপর তা অথবা প্রশ্নখানে যেটি বলেছে মেন্ডেলিফের পর্যায় সূত্রের ভিত্তি কী, ওর সঙ্গে প্রশ্ন বলেছে মৌলের একটি অপর্যাবৃত্ত ধর্মের উল্লেখ করো। উত্তর, পর্যায় সূত্রের ভিত্তি। বিজ্ঞানী মেন্ডেলিফ বিভিন্ন মৌলের যৌগগুলি ভৌত ধর্ম যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব, পারমাণবিক ভর এবং রাসায়নিক ধর্ম সংক্রান্ত নানাবিধ পরীক্ষা ফলাফল বিশ্লেষণ করে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজান। এই ক্ষেত্রে তিনি লক্ষ্য করেন মৌলের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয়, কিন্তু নির্দিষ্ট সংখ্যক মৌলের ব্যবধানে তাদের পুনরাবৃত্তি ঘটে। এই পর্যবেক্ষণের ভিত্তিতে মেন্ডেলিফ তার পর্যায়সূত্র প্রকাশ করে। এত বড়টা তোমাদের লিখতে হবে। এরপরে ওর সঙ্গে যে প্রশ্নটি বলেছিল অপর্যাবৃত্ত ধর্ম হলো, প্রশ্নটি হবে তেজস্ক্রিয়তা। এরপরে 6 দাগি বলছে কোনো মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাস সর্ববহিষ্ঠ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে। মৌলটি কোন আয়ন গঠন করবে যুক্তি সহ লেখো। মৌলটি ক্যাটায়ন আয়ন গঠন করবে। আর তার যুক্তিটা তোমাদের নিচে লেখা আছে, কারণ সেটি ক্যাটায়ন আয়ন গঠন করবে কারণ যেহেতু মৌলটি সর্ববহিষ্ঠ কক্ষে 2টি ইলেকট্রন থাকে, মানে সেটি হচ্ছে পটাশিয়াম, আর পটাশিয়াম মানে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আর সুতরাং আমরা জানি যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু মানে ক্যাটায়ন গঠন করবে। এরপরে 7 দাগে সমযোজীয় আয়নীয় যৌগগুলোর মধ্যে পার্থক্য লেখো। তোমরা প্রথম যে পয়েন্টটা করবে যে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয়। আর তোমরা সমযোজীর জায়গা থেকে সমযোজীর সময় কিছু কঠিন সমযোজী যৌগ ছাড়া অধিকাংশ সমযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত কম হয়। এরপরে 2 দাগে অণুর অস্তিত্ব। অণুর কোনো স্বতন্ত্র অস্তিত্ব থাকে না তড়িৎযোজী যৌগে, আর অণুর স্বতন্ত্র অস্তিত্ব থাকে সমযোজী যৌগে। এই তোমরা দুটো ছোট পয়েন্ট করবে। এরপরে 8 দাগে এ, বি ও সি 3টি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে Z-2, Z এবং Z+1। বি মৌলটি নিষ্ক্রিয় হলে এ ও সি মৌল দ্বারা গঠিত যৌগের মধ্যে কী ধরনের বন্ধন গঠন হবে? যৌগের সংকেত কী হবে? এটি হবে যে তড়িৎযোজী এবং তার সংকেত হবে C2A। এরপরে 9 দাগে HCl গ্যাস সমযোজী পদার্থ হলেও এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ কার মতো আচরণ করে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের ক্লাসে ছিল, তাই তোমাদের বলবো এই ক্লাসগুলো অবশ্যই মন দিয়ে দেখবি। উত্তর হবে হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী পদার্থ। এটি শুষ্ক ও অবিশুদ্ধ অবস্থায় আয়নিত হয় না বলে তড়িৎ পরিবহন করে না, কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড অণুর ধ্রুবীয় চরিত্রের জন্য একটি ধ্রুবীয় দ্রাবক জলে দ্রাব্য। হাইড্রোজেন ক্লোরাইড আকর্ষিত হয়ে H বন্ড যে গঠিত হয় যে H বন্ড Cl বন্ধন যে বন্ধন শক্তিকে অতিক্রম করে, ফলে হাইড্রোজেন ক্লোরাইড বিয়োজিত হয়ে H3+ ক্যাটায়ন ও Cl- অ্যানায়ন করে। আর তার এখানে সংকেতটাও দিয়েছে HCl + H2O = H3O + Cl-। দ্রবণটিতে আয়নকে উপস্থিতির জন্য সেটি তড়িৎ পরিবহন করে। হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও জলীয় দ্রবণে আয়নের উপস্থিতির জন্য এটি তীব্র তড়িৎ বিশ্লেষণের মতো আচরণ করে। এরপরে শেষ প্রশ্নের অথবা বলেছে এখানে ক্লোরোফর্ম যৌগিক তরল পদার্থ হলেও তড়িৎ পরিবহন করে না কেন? উত্তর, তরলে ক্যাটায়ন ও অ্যানায়ন উপস্থিত থাকলে তবেই ওই তরল তড়িৎ পরিবহন করে। তরল অবস্থায় থাকলে ক্লোরোফর্ম সমযোজী যৌগ হওয়ার কারণে বিয়োজিত হয় না, তাই ক্লোরোফর্ম তড়িৎ পরিবহন করে না। ছাত্রছাত্রীরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি এই ক্লাস থেকে কিছু যদি শিখতে পেরেছো তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে জানাবে, এবং তোমরা কী শিখেছো তাও তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। এবং আমার এই ক্লাসকে যদি আরও অনেক কিছু শিখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল রঙের যে বেল বাটনটি আছে সেই লাল রঙের বেল বাটনটিকে বাজিয়ে দাও। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ হলো, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।